শেষ খবর আমাদেরকে জানাচ্ছেন। আমরা দেখেছি যে এখান থেকে কিন্তু একটি পর্যবেক্ষণ টিম করা হয়েছে, যারা এখান থেকে পুরো রাজধানীর যে প্রবেশ পথগুলো আছে এবং যেখানে অবরোধ হচ্ছে তারা কিন্তু এখান থেকে সেটি মনিটরিং করছেন। এবং আমার পাশে ডান পাশে যে রুমটি রয়েছে এখানে কিন্তু এই মুহূর্তে অবস্থান করছেন হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফি। আমরা জানতে পেরেছি তিনি এখন বিশ্রাম নিচ্ছেন, যেহেতু তিনি একটানা বেশ কয়েকদিন সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রম করে গিয়েছেন। এখন তিনি একটুখানি বিশ্রাম নিচ্ছেন। এবং আমরা জানতে পেরেছি যে বিকালবেলা কিন্তু পল্টন বায়তুল মোকাররমের উত্তর গেটে একটি সমাবেশ হওয়ার কথা রয়েছে এবং সেখানে আল্লামা শাহ আহমদ শফি তিনি আমরা জানতে পেরেছি বক্তব্য রাখবেন। এই জন্য তিনি সেখানে প্রস্তুতি গ্রহণ করছেন। আর আমার সাথে এই মুহূর্তে উপস্থিত আছেন ঢাকা মহানগর হেফাজতে ইসলামের নায়েবে আমির বা যুগ্ম আহ্বায়ক জনাব মুফতি মোহাম্মদ তৈয়ব। তা আমরা তার কাছে জানতে চাবো যে আজকে আপনাদের যে এই অবরোধ চলছে, এই অবরোধটা আপনারা ঠিক কতটা পর্যন্ত করতে চান বা কখন শেষ করতে চান, এটা আমাদেরকে জানান। আমাদের এই অবরোধ কর্মসূচি মূলত দুপুর 2টা পর্যন্ত চলবে। যেহেতু আমরা 3টার সময় বাইতুল মোকাররমে সমাবেশের জন্য সরকারের কাছে আবেদন করেছি। আমরা আশা করছি সরকার আমাদের সমাবেশের অনুমতি দিবেন। যদি আমাদের সাংবিধানিক এবং গণতান্ত্রিক অধিকার যদি সরকারে না মানে, অর্থাৎ আমাদের সমাবেশের অনুমতি না দেন, তাহলে আমরা আমাদের সাংবিধানিক অধিকার এবং গণতান্ত্রিক অধিকার, সমাবেশ করার অধিকার, আমরা আমাদের অধিকার বাস্তবায়ন করব এবং আজকে বিকালে সমাবেশ হবে এবং এমন সমাবেশ হবে যে সমাবেশ হয়তো বিগত দিনের নদী কেউ রেকর্ড ভঙ্গ করবে ইনশাআল্লাহ। তাহলে আপনি বলতে চাচ্ছেন যে যদি সরকার আজকে সমাবেশের অনুমতি নাও দেয় আপনাকে তারপরে সমাবেশ করবেন? হ্যাঁ, অবশ্যই আমরা সমাবেশ করব। আমরা সরকারকে এখন অনুরোধ জানাই, সময় আছে, আপনারা অনুমতি দেন। যদি অনুমতি না দেওয়া হয় তাহলে এর যে পরিস্থিতি সৃষ্টি হবে এর দায়ভার সম্পূর্ণ সরকারের উপরে বর্তাবে। এখানে উনি যেমনটি বলছিলেন যে যদি সরকার অনুমতি না দেয় এবং এই অনুমতি না দেওয়ার জন্য যদি কোনো অপ্রীতিকর অবস্থা সৃষ্টি হয় তার জন্য সরকারই দায়ী থাকবে। এবং তিনি কিন্তু আহ্বান জানিয়েছেন যে সরকার যাতে আজকে বিকেলে সমাবেশ করার অনুমতি দিয়ে তাদেরকে সুশৃঙ্খল ভাবে। জি রাকিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম আমাদের রিপোর্টার মাহমুদ রাকিবের সাথে। তিনি লালবাগ থেকে জানাচ্ছিলেন কেন্দ্রীয় নেতাদের সর্বশেষ বক্তব্য এবং তাদের অবস্থান। রাজধানীর পোস্তগোলায় রয়েছেন আমাদের সিনিয়র রিপোর্টার ইমরান আনসারি। সেখানকার অবস্থা জানতে আমরা এখন কথা বলছি তার সাথে। আনসারি, পোস্তগোলা এলাকার সর্বশেষ অবস্থা আমাদের জানান। সম্ভবত স্কাইপের মাধ্যমে দেখতে পাচ্ছেন লাখো লাখো তৌহিদি জনতার ঢল নেমেছে পোস্তগোলা ব্রিজে। পুরো বৃষ্টি এখন কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠে সেই দক্ষিণ দিক পর্যন্ত চলে যাচ্ছে এবং বৃষ্টির কারণে কিছুটা সমাবেশে লোকজন আসা বাধাগ্রস্ত হলো। এখন বৃষ্টি থেমে গেছে, যার কারণে মিছিলের পর মিছিল আসছে। বিভিন্ন এলাকার বিভিন্ন মাদ্রাসার পক্ষ থেকে, বিভিন্ন দরবারের পক্ষ থেকে বিভিন্ন মিছিল আসছে এবং স্মৃতির আজকারে এখানে পুরো এলাকাটি প্রাণবন্ত হয়ে উঠেছে এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখানে মঞ্চে এসে বক্তব্য রাখছেন এবং তারা বলছেন এই বৃষ্টির উপেক্ষা করে যারা এখানে থাকতে পারবে তারাই ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে। তাদের এই সংগ্রাম অব্যাহত থাকবে যতদিন পর্যন্ত তাদের 13 দফা দাবি বাস্তবায়ন না হয়। তারা সরকারকে অবিলম্বে এই 13 দফা দাবি বাস্তবায়নের উদারত আহ্বান জানিয়েছেন এবং তারা বৃষ্টি যাতে না হয় সেজন্য আল্লাহর কাছে প্রার্থনা করেছেন এবং এখানে হাজারো মানুষ উপস্থিত হচ্ছেন এবং তাদেরকে এলাকাবাসী স্বাগত জানাচ্ছেন এবং এলাকাবাসীরা তাদের আপ্যায়নের জন্য সারিবদ্ধভাবে তারা বিভিন্ন সুস্থ খাবার নিয়ে দাঁড়িয়েছেন। আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে মঞ্চের কেরাম বক্তব্য রাখছেন, কোরআন হাদিস সম্পর্কে বিভ্রান্তিগুলো আমরা আপনারা আরো দেখছেন। আনসারি, আপনাকে ধন্যবাদ। দর্শক, হেফাজতে ইসলামের অবরোধ কর্মসূচি চলছে ঢাকার 6টি প্রবেশ পথে। আমরা কথা বলছিলাম আমাদের রিপোর্টার ইমরান আনসারির সাথে। তিনি জানাচ্ছিলেন পোস্তগোলা থেকে সেখানকার অবস্থা। এবার আমরা জানবো রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশ পথ উত্তরার আব্দুল্লাহপুর এলাকার খবর। সেখানে রয়েছেন এনামুল হক। সেখানকার সর্বশেষ অবস্থা আমরা জানবো। এনাম? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আব্দুল্লাহপুরের সর্বশেষ এই মুহূর্তের অবস্থা আমাদের জানান। সর্বশেষ অবস্থা এখানে পুরো মূল যে সড়কটি উত্তরা আব্দুল্লাহপুর টঙ্গী
গাজীপুর এবং আশুলিয়া এই সড়কগুলোতে লোকে লোকারণ্য হয়ে পড়েছে এবং এখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এখানে রাস্তায় অবস্থান নিয়েছে এবং তারা দাবি করছে যে নাস্তিকদের ফাঁসির যে দাবি তারা করেছে সেই দাবি তারা আদায় না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরে যাবে না। এখন তারা যে অবস্থানটা নিয়েছে এখানে পুরো রাস্তা একেবারে মানুষের সয়লাভ হয়ে গিয়েছে। এখানে কোনো ধরনের যানবাহন চলাচল করছে না, কোনো ধরনের যানবাহন ঢাকায় প্রবেশ করতে পারছে না, কোনো ধরনের যানবাহন ঢাকার বাইরেও যাওয়ার কোনো সুযোগ নাই। এখানে অবস্থান নিয়ে তারা খণ্ড খণ্ড মিছিল করছে, তারা সমাবেশ করছে, তারা স্লোগান দিচ্ছে এবং তাদের দাবির সপক্ষে তারা যুক্তি তুলে ধরছে। তারা বলছেন যে 90% মুসলমানের এই দেশে আল্লাহ এবং রাসূলের অবমাননা হবে, এটা তারা মেনে নেবে না। তারা তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে হলেও আল্লাহ এবং তার রাসূলের মর্যাদা তারা এখানে অক্ষুণ্ণ রাখবে। যেসব ব্যক্তিরা আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কটূক্তি করেছে, বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়েছে, অবমাননাকর বক্তব্য দিয়েছে, সেই সব ব্যক্তিদেরকে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে যে দণ্ডবিধি আছে, এখন যে বিচার যেই সাজা আছে সেই সাজাটাকে মৃত্যুদণ্ডে উপনীত করতে হবে। মৃত্যুদণ্ডে সর্বোচ্চ সাজা, এই সাজা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে, তা না হলে তাদের এই আন্দোলন দমানো যাবে না। এ পর্যন্ত কোনো ধরনের এখানে আরেকটি বিষয় হচ্ছে যে আইন শৃঙ্খলা বাহিনী এখানে অনেক দূরে অবস্থান করছে। পুরো এলাকাটা এখন হেফাজত ইসলামের দখলে, তারা এখানে পুরো আইন শৃঙ্খলা এখানে তারা কন্ট্রোল করছে। র্যাব এবং পুলিশ তারা অনেক দূরে অবস্থান করছে এবং এখানকার যারা স্বেচ্ছাসেবক রয়েছেন তাদের সাথে তারা যোগাযোগ রাখছেন আইন শৃঙ্খলা রক্ষার জন্য। আর এখানে কেন্দ্রীয় নেতারা আসছেন এবং মহানগর এবং স্থানীয় নেতারাও হেফাজত ইসলাম তারাও কিন্তু এখানে বক্তব্য রাখছেন। আরেকটি বিষয় বলে রাখি, সেটি হচ্ছে এখানে যারা আন্দোলনে নেমেছেন, রাস্তায় নেমেছেন, তারা কিন্তু অধিকাংশই তরুণ প্রজন্মের প্রতিনিধি। তরুণ প্রজন্মের এই প্রতিনিধিরাই মূলত এখানে এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন। এ পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পেয়েছেন কিনা, অথবা যারা এই অবরোধকে মানে প্রতিরোধ করার ঘোষণা দিয়েছিলেন তাদের কোনো তথ্য? যারা প্রতিরোধের ঘোষণা দিয়েছিলেন তাদের টিকটিকিও এখানে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাদের কারো উপস্থিতি নাই। আর এখানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি, এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে অবরোধ কর্মসূচি পালিত হচ্ছে। আরেকটি বিষয় এখন আমি আপনাকে বলে রাখি, সেটা হচ্ছে এই অবরোধ কর্মসূচি চলাকালে শুধু এখানে যে মাদ্রাসার ছাত্র এবং শিক্ষকরাই যে এখানে নেমে এসছেন বিষয়টা কিন্তু তা না। এখানে আমি দেখতে পাচ্ছি যে হাজার হাজার সাধারণ মানুষ এখানে কিন্তু তারা নেমে এসছেন এবং তারা কিন্তু এখানে বক্তব্য রাখছেন এবং তারাও কিন্তু এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়েছেন। এখানে যারা হোটেল এবং দোকানপাট খোলা রেখেছে তারা কিন্তু এখানে স্বেচ্ছায় কিন্তু খাবার এখানে সরবরাহ করতে আমরা দেখেছি। আর এখানে যে মার্কেটগুলো রয়েছে। আপনাকে ধন্যবাদ। আমরা আবার আপনার কাছে ফিরে আসবো। দর্শক, এবারে চলে যাব মিরপুরে। সেখানে রয়েছেন আমাদের রিপোর্টার রিয়াদ হাসান, সেখানকার সর্বশেষ অবস্থা জানবো। রিয়াদ। শুনতে পাচ্ছি। রিয়াদ, মিরপুর, গাবতলী এবং এই অঞ্চলের যে অবরোধ চলছে, সর্বশেষ কি অবস্থা সেখানে? স্যার, আমি আপনাদেরকে যেমনটা জানিয়েছিলাম যে সকাল থেকেই হেফাজত ইসলামের কর্মীরা রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রবেশ মুখে তারা অবস্থান নিয়েছে এবং সকাল থেকে যে টিপটিপ বৃষ্টি পড়ছিল সেই টিপটিপ বৃষ্টি কিন্তু এখনো মাঝে মাঝে পড়ছে, কিন্তু সব প্রতিকূলতাকে তারা জয় করে আমি যেটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে আমিন বাজার থেকে শুরু করে একেবারে গাবতলীর মাজার রোড পর্যন্ত। আমি যে স্থানে দাঁড়িয়ে আছি এটি গাবতলীর মাজার রোড। আমার ডান পাশে গাবতলী টার্মিনাল এবং বাম পাশে রয়েছে বিভিন্ন টার্মিনাল। অর্থাৎ এই পুরো জায়গা জুড়ে যতটুকু চোখ যায়, এখান থেকে দাঁড়িয়ে যতটুকু পেছনে চোখ যায়, আপনি যদি একটু খেয়াল করেন সমস্ত জায়গাটুকু জুড়ে হেফাজত ইসলামের নেতাকর্মীরা রাস্তায় অবস্থান নিয়েছেন। তাদের হাতে রয়েছে পতাকা এবং কপালে রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ খচিত লেখা এবং তাদের হাতে রয়েছে তসবিহ এবং জায়নামাজ। বিভিন্ন স্থানে তারা যেখানে পুলিশ তাদেরকে বাধা দেবার চেষ্টা করছেন ঠিক সেই জায়গাটিতে তারা বসে পড়ছেন এবং বসে তারা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির ধ্বনিতে তারা চারপাশ মুখরিত করে রেখেছেন। তো এই মুহূর্তে হেফাজত ইসলামের নেতাকর্মীরা আমাদেরকে যেটি জানিয়েছেন যে তারা কোনো সহিংস ঘটনার দিকে তারা প্রবেশ করবেন না যতক্ষণ না পর্যন্ত সরকারের যে পুলিশ বাহিনী তাদেরকে কোনো প্রকার বাধা না দেন। তবে এই জায়গা থেকে তারা সামনের দিকে তারা অগ্রসর হবেন কিনা সে বিষয়টি আমরা তাদেরকে জিজ্ঞেস করেছিলাম। তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে আল্লামা আহমদ শফি সাহেব তাদেরকে যে নির্দেশনা দেবেন সেই নির্দেশনা অনুযায়ী তারা প্রবেশ করবেন। আপনাকে জানিয়ে রাখি যে এই যে গাবতলী টার্মিনাল, আপনি জানেন এখান থেকে সব দিকের যানবাহন চলাচল করে। এই মুহূর্তে একটি ভ্যান পর্যন্ত এখানে চলাচল করতে পারছে না, মানুষের এত ব্যাপক ধরনের উপস্থিতি। এবং ডান পাশে এবং বাম পাশে যে টার্মিনালে যে কাউন্টারগুলো রয়েছে সেই কাউন্টারও কিন্তু এখন
বন্ধ রয়েছে। আমি যদি আপনাকে একটু পেছন দিকে একটু ঘুরে যাই তাহলে আপনারা দেখতে পাবেন যে যতটুকু চোখ যায় ততটুকু পর্যন্ত কিন্তু লক্ষাধিক মানুষের উপস্থিতি এই জায়গাটাতে বিরাজ করছে এবং লক্ষাধিক মানুষের একটাই কথা যে নাস্তিকদের অবস্থান, নাস্তিকদের ঠাঁই এই দেশে নেই এবং তাদের এই আন্দোলন অত্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন এবং তারা সংঘাতে বিশ্বাস করেন না এবং তারা কোনো দেশের ক্ষমতা গ্রহণ করতেও তারা চান না। তারা চান যে এই দেশে 13 দফার দাবি মেনে না নেওয়া পর্যন্ত তাদের এই অবস্থান রাস্তাই হবে এবং রাস্তা ছেড়ে তারা যাবেন না। জি রিয়াদ, আপনাকে ধন্যবাদ। সর্বশেষ অবস্থা। দর্শক, আমরা কথা বলছিলাম আমাদের রিপোর্টার রিয়াদ আহসানের সাথে। তিনি মিরপুর এলাকা থেকে, মিরপুর এবং গাবতলী এখানে যে অবরোধ চলছে হেফাজতে, সেখান থেকে জানাচ্ছিলেন অবরোধের সর্বশেষ অবস্থা এবং তিনি যেভাবে জানাচ্ছিলেন যে ইতিমধ্যেই সেখানে লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটেছে। গাবতলীর সমস্ত রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে, সেখানে কোনো গাড়ি ঘোড়া চলাচল করছে না এবং হেফাজতে ইসলামের কর্মীরা সেখানে অবস্থান নিয়ে তাদের 13 দফা দাবির পক্ষে তারা সেখানে স্লোগান দিচ্ছেন, আন্দোলন করছেন। এদিকে ঢাকা অবরোধ কর্মসূচিতে দেশের বিভিন্ন জেলা থেকে রাজধানীতে আসার পথে কিছু এলাকায় সরকার দলীয় লোকজন বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছেন হেফাজতের নেতাকর্মীরা। এম এ নাসেরের রিপোর্ট। হেফাজতে ইসলামের অবরোধ কর্মসূচিতে অংশ নিতে ইতিমধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার মানুষ রাজধানীতে প্রবেশ করেছে। কাঁচপুর, ডেমরা ব্রিজ, আমিনবাজার, বাড্ডা ও চিটাগাং রোড সহ বিভিন্ন এলাকা দিয়ে রাজধানীতে প্রবেশ করছেন তারা। আমাদেরকে জায়গায় জায়গায় হয়রানি করা হয়েছে, যেগুলো নিয়ে আমাদের কোনোদিন এরকম পাই নাই। আমরা যাতে সময় যেগুলো আমরা জীবনেও হয় না এরকম, আমরা মনে করেন যে টুল বক্স যেগুলো প্রয়োজন নেই অনেক জায়গায় মানে ঝামেলা আমাদেরকে করা হয়েছে। আমরা আসছি একমাত্র আহমদ শফি সাহেবের ওনার দাবি আদায় করার জন্য আসছি, ইমানি দায়িত্ব নিয়ে আসছি, আর কোনো নাই। আমাদের যতদিন থাকবে ইনশাল্লাহ আমরা থাকবো, আমাদের যে ইমানের দাবি আছে আমরা ইনশাল্লাহ পূরণ করে ইনশাল্লাহ আমরা যাব। তবে সরকার দলের লোকজন অবরোধ কর্মসূচিতে অংশগ্রহণকারীদের পথে পথে বাধা দিচ্ছে বলে অভিযোগ করেন হেফাজতের নেতারা। আওয়ামী লীগের কিছু লোকজন নাকি এরকম অতিরঞ্জিত করতেছে, আমাদেরকে বাধা বিপত্তি দিয়েছে। পুলিশ দুই একজন এসে বললো যে আপনি তাড়াতাড়ি চলে যান। এবার পথে পথে আমাদের ব্যারিকেড দিয়ে আমাদেরকে করছেন যাতে আমরা এরকম সরাসরি আমরা আসতে পারি না, বিভিন্ন জায়গায় বাধা বিপত্তি হয়েছিল আর কি। আর আমরা যে আসি, আমাদের যে নেতা, কেন্দ্রীয় নেতা আছেন যিনি, যার নির্দেশ আমরা এরকম মাঠে নামছি, উনি যতক্ষণ নির্দেশ দেন ততক্ষণ থাকবো। অবরোধ কর্মসূচিকে বানচাল করার চেষ্টা করা হলে পরিণাম ভালো হবে না বলেও হুঁশিয়ারি দেন দলের নেতারা। এম এ নাসের, দিগন্ত টেলিভিশন, ঢাকা। সাভারের রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে আজ সকালে আরো 5টি লাশ উদ্ধার করা হয়েছে। এতে লাশের সংখ্যা দাঁড়ালো 569। আর উদ্ধার কাজে ধীরগতির অভিযোগ থাকলেও সংশ্লিষ্টরা বলছেন নিরলসভাবেই চলছে ধ্বংসস্তূপ সরানোর কাজ। অন্যদিকে লাশের সন্ধানে হাসপাতালের মর্গ, অথরচন্দ্র উচ্চ বিদ্যালয় সহ এখনো খুঁজে ফিরছেন নিখোঁজদের স্বজনরা। শামসুর রহমান, বিপ্লবের রিপোর্ট। রানা প্লাজার ধ্বংসস্তূপে এখন ভারী যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে চূড়ান্ত পর্যায়ে উদ্ধার কাজ চলছে জোরে সোরে। বিরামহীন কাজে একের পর এক বেরিয়ে আসছে লাশ। গুমোট গন্ধে ভারী হয়ে আছে পুরো এলাকা। সামনে পাচ্ছি আর কি।